বন্ধুরা আপনারা যদি ইকোনমিক্স পড়ে থাকেন তাহলে একটা জিনিস আপনারা নিশ্চয়ই শুনেছেন, দ্য ল অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। মানে আমাদের কাছে যত বেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে সেই জিনিসটার দাম কিন্তু তত কমে যাবে, এবং আমাদের কাছে কোনো প্রোডাক্ট যদি অনেক কম সংখ্যক থাকে, অনেক কম পরিমাণে থাকে, তার দাম কিন্তু অনেক বেড়ে যাবে। এই রকমই জিনিসটা হয়েছে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। বর্তমান বাজারে গ্রাফিক্স কার্ডের পরিমাণ এতটাই কম রয়েছে যে গ্রাফিক্স কার্ডের দাম হু হু করে বেড়ে চলেছে এবং বেড়েই চলেছে, দাম কমার কোনো লক্ষণ মাত্র নেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে গ্রাফিক্স কার্ডের দাম এক্স্যাক্টলি কোন কোন কারণে বাড়ছে বা কোন কোন কারণে বাড়তে আরও পারে, বা সেগুলো কি কমার কোনো ধরনের সম্ভাবনা রয়েছে, বা থাকলেও সেটা কবে কমতে পারে, তার ব্যাপারে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সেজন্য বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান সময়ে সবচেয়ে বড় যে কারণটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশান। আমরা জানি সারা ওয়ার্ল্ডে কোভিড-19-এর প্রভাব কীভাবে ছড়িয়ে পড়েছে, এবং চায়নাতে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, এবং বর্তমান সময়ে তাইওয়ানে কিন্তু হু হু করে কোভিড পেশেন্টের সংখ্যা বেড়ে চলেছে। তার ফলে কি হচ্ছে, তাইওয়ানে লকডাউন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে এবং সেখানে বেশিরভাগ মানুষই করছে ওয়ার্ক ফ্রম হোম। তার মানে তারা বাড়ি থেকেই কিন্তু বিভিন্ন কাজকর্মগুলো করছে। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় বড় কোম্পানি, তার মধ্যে গ্রাফিক্স কার্ড কোম্পানিও রয়েছে, তারা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চায়নাকে ভালোবাসি বা ঘৃণা করি, যাই হতে পারে, এটা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না যে চায়না সারা ওয়ার্ল্ডের টেক মার্কেটকে কন্ট্রোল করে। এমনকি অ্যাপেলও তাদের যে আইফোন রয়েছে তাতে লিখে দেয় ডিজাইনড বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া অ্যান্ড অ্যাসেম্বলড ইন চায়না। তার মানে বুঝতেই পারছেন যে চীনের প্রভাব সারা ওয়ার্ল্ডে কতটা বেশি ছড়িয়ে পড়েছে। এবং আমরা জানি যে গ্রাফিক্স কার্ড যেগুলো ম্যানুফ্যাকচার হয় ম্যাক্সিমাম হয়ে থাকে তাইওয়ানে, এবং তাইওয়ানে এত বড় যে লকডাউন ক্রিয়েট হচ্ছে, এত যে প্যান্ডেমিক সিচুয়েশান হচ্ছে, বেশিরভাগ মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছে, তার কিন্তু একটা বড় প্রভাব পড়েছে এই গ্রাফিক্স কার্ড মার্কেটে। এমনকি বর্তমানেও সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। সারা ওয়ার্ল্ডে কিন্তু তাইওয়ানের সবচেয়ে বেশি গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচার হয়ে থাকে, এবং যেটা বর্তমান সময়ে কিন্তু হতে পারছে না এই প্যান্ডেমিকের কারণে। এটা রয়েছে সবচেয়ে বড় রিজন গ্রাফিক্স কার্ড না পাওয়া যাওয়ার ক্ষেত্রে বা গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ আমরা আগেই বলেছি, কোনো জিনিস যদি না পাওয়া যায় মার্কেটে, সেই জিনিসের দাম আস্তে আস্তে কিন্তু বেড়ে চলে। বন্ধুরা, এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কারণ রয়েছে সেটা হচ্ছে চিপ শর্টেজ। আমরা জানি যে সারা ওয়ার্ল্ডের মার্কেটে শুধুমাত্র গ্রাফিক্স কার্ডই নয়, যাদের প্লে স্টেশন কেনার ইচ্ছা ছিল PS5 সোনির তরফ থেকে, তারাও কিন্তু সেটাকে কিনতে পারেনি। খুব কম মানুষই এটাকে কিনতে পেরেছে। সারা ওয়ার্ল্ডের মার্কেটে গ্রাফিক্স কার্ড ছাড়াও যেসব জিনিস তৈরি হয় সিলিকন দিয়ে, সিলিকন চিপ দিয়ে, সেই সব সমস্ত জিনিস কিন্তু তৈরি হওয়া অনেক পরিমাণে বন্ধ হয়ে গেছে। সারা ওয়ার্ল্ডে মাত্র 7.8 মিলিয়ন PS5 কিন্তু বিক্রি হয়েছে, এবং আমরা জানি যে এটা প্রধানত হচ্ছে সিলিকন চিপ শর্টেজের কারণে প্লে স্টেশন 5-এর দাম এত পরিমাণ বেড়ে গেছে, বা গ্রাফিক্স কার্ডের পরিমাণ এত বেশি বেড়ে গেছে। সিলিকন চিপ দিয়েই কিন্তু মেনলি তৈরি হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে সেই জিনিস যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে কম্পিউটারের চিপ, বা কম্পিউটারের যেসব চিপগুলো দিয়ে তৈরি হয় সমস্তগুলোই কিন্তু সেমিকন্ডাক্টর, এবং সেগুলো কিন্তু তৈরি হয় এই সিলিকন চিপ দিয়ে। সিলিকন শর্টেজের কারণে কিন্তু সেগুলো আর সেরকমভাবে তৈরি হতে পারছে না, তার প্রোডাকশান অনেক বেশি কমে গেছে। তার ফলে দাম বেড়েছে, গ্রাফিক্স কার্ডের তৈরি হওয়া কমে গেছে, গ্রাফিক্স কার্ডও এমনকি প্লে স্টেশনও। 3 নম্বর কারণটা ঘটাচ্ছে এমন কিছু মানুষ যারা গ্রাফিক্স কার্ড বা প্লে স্টেশনকে কিনছে অনেক কম দামে বা নর্মাল প্রাইসে, একটা হিউজ অ্যামাউন্টে। ধরুন একসাথে কিনছে তারা 1000টা কি 5000টা কি 10,000টা, এত হিউজ একটা অ্যামাউন্ট অফ গ্রাফিক্স কার্ড তারা একসাথে কালেক্ট করছে, বা প্লে স্টেশন একসাথে কালেক্ট করছে, এবং সেগুলোকে বিক্রি করছে অনেক বেশি দামে। আমরা জানি যে বর্তমান সময়ে 15,000 টাকা দামের একটা গ্রাফিক্স কার্ড 45,000 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেটাও প্রপারলি অ্যাভেলেবেল হচ্ছে না। তারা কি করছে, অনলাইন বা অফলাইন সমস্ত মার্কেট থেকে গ্রাফিক্স কার্ডগুলোকে একসাথে কালেক্ট করছে, গ্রাফিক্স কার্ডগুলোকে সংগ্রহ করছে, এবং তাদের একটা স্টোরে সেগুলোকে জমা করে রাখছে, এবং তারপরে সেগুলোকে 3 গুণ 4 গুণ দামে সেল করে দিচ্ছে অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন মার্কেটে। সেই জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম অনেক পরিমাণে বেড়ে গেছে। বিশেষ করে এই কারণটা সবচেয়ে বেশি উপযোগী আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে, কারণ আমরা জানি যে এই মার্কেটে এরকম মানুষ প্রচুর পরিমাণে রয়েছে। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এই নিয়ে অনেক বেশি কথা বলেছিলাম, এবং এটাই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন আমার মনে হয় ইন্ডিয়া এবং বাংলাদেশে গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাওয়ার কারণে। হয়তো গ্রাফিক্স কার্ডের দাম সারা ওয়ার্ল্ডের বাজারে অনেক পরিমাণে কমে যাবে, একটা সময় আসবে সেখানে সিলিকন শর্টেজও ক্লিয়ার হয়ে যাবে, সেখানে
সেখানে সব রকম সিচুয়েশান একদম হ্যান্ডেল হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে এই গ্রাফিক্স কার্ডের দাম নর্মাল হতে কিন্তু আরও 6 মাস থেকে 1 বছর বেশি সময় নেবে। আমরা জানি সারা ওয়ার্ল্ডের মার্কেট যখন সামলে যায় তারপরেও কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেট সামলায় না, তার দাম কিন্তু আগের মতো বেড়ে থাকে। সেখানে কি করে, এই রকম ধরনের কিছু মানুষ রয়েছে যারা কিন্তু বেশি দামে গ্রাফিক্স কার্ড বিক্রি করে এবং কম দামে গ্রাফিক্স কার্ড তারা একসাথে কিনে হিউজ পরিমাণে স্টক করে রাখছে। এটা কিন্তু একটা হিউজ কারণ। আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এরকম মানুষ রয়েছেন, যে কিছু কিছু গেমার রয়েছেন, কিছু ভিডিও এডিটার, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যাদের কিন্তু সত্যিই গ্রাফিক্স কার্ড প্রয়োজন, তারা তাদের কাজের জন্য গ্রাফিক্স কার্ড ইউজ করতে চায়, তারা কিন্তু গ্রাফিক্স কার্ড পাচ্ছে না, তারা তাদের কাজ করতে পারছে না, তাদের কাজ আটকে গেছে বা প্রচুর পরিমাণে হিউজ প্রাইস দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। তাদের জন্য একটু কম দামে আপনারা লাভ করুন, কিন্তু একটু কম লাভ রেখে গ্রাফিক্স কার্ডগুলোকে ছেড়ে দিন, মার্কেটে আসতে দিন। এটাতে কিন্তু মার্কেট অনেক পরিমাণে ঠিক হয়ে যাবে, গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু অনেক পরিমাণে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, 4 নম্বরে আমাদের কাছে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে মাইনিং। আমরা জানি যে বর্তমানে ক্রিপ্টোকারেন্সির প্রাইস কিন্তু আগের তুলনায় অনেক বেশি কমে গেছে। তার ফলে কি হচ্ছে, মাইনাররা আগের মতো অত বেশি গ্রাফিক্স কার্ড কিন্তু কালেক্ট করছে না। কিন্তু আমরা জানি যে মাইনিং করার জন্য অনেক একটা হিউজ র পাওয়ারের প্রয়োজন হয় এবং তার ফলে কী করে, মাইনাররা প্রচুর পরিমাণে গ্রাফিক্স কার্ড কিন্তু কালেক্ট করে থাকে এবং সেগুলোকে মাইনিং রিগের মধ্যে অ্যাটাচ করে সেগুলো দিয়ে মাইনিং করে থাকে। তার ফলে কি হয়, বাজারে গ্রাফিক্স কার্ডের কিন্তু হিউজ পরিমাণ শর্টেজ পড়তে থাকে। আমি এই জন্য মাইনারদের রিকোয়েস্ট করবো যে মাইনিংয়ের জন্য স্পেশাল যে গ্রাফিক্স কার্ডগুলো এনভিডিয়া লঞ্চ করছে সেগুলোর দিকে প্লিজ লক্ষ্য দিন বা সেগুলোকে কেনার চেষ্টা করুন। নর্মাল যে গ্রাফিক্স কার্ডগুলো বাজারে আসছে, যেগুলো গেমারদের জন্য বা ভিডিও এডিটার ভাইদের জন্য, সেগুলোর দিকে প্লিজ লক্ষ্য দেবেন না, এটা আমার একান্তই অনুরোধ। এবার আপনারা বলবেন যে গ্রাফিক্স কার্ডের দাম কি আসলেই কমতে পারে এবং যদি কমে তাহলে কবে কমবে? যারা গ্রাফিক্স কার্ড তৈরি করে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে যে গ্রাফিক্স কার্ডের দাম কবে কমবে। এনভিডিয়া বলছে যে 2021 সালে গ্রাফিক্স কার্ডের দাম কমার চান্স খুবই কম। এছাড়াও টিএসএমসি বা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচার কোম্পানি বা আমাদের ইন্টেল কিন্তু বলছে যে গ্রাফিক্স কার্ডের দাম 2022 সাল পর্যন্ত কমবে না। তার মানে ভাবতে পারছেন, এরা কিন্তু ভাবছে যে 2021-এ তো কমবেই না, এমনকি 2022 অবধিও কিন্তু এটা লং করতে পারে, এটা কিন্তু চলতে পারে। তার ফলে কি হবে, গ্রাফিক্স কার্ডের কিন্তু বাজারে আরও অনেক বেশি শর্টেজ দেখা যাবে, গ্রাফিক্স কার্ডের দাম আরও বেড়ে যাবে। এখানে সবচেয়ে বেশি সমস্যা হবে মিড রেঞ্জের যেসব গ্রাফিক্স কার্ড রয়েছে, যেমন 1650 সুপার, 1660, এইসব যে গ্রাফিক্স কার্ড রয়েছে, এইসব গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে আরও অনেক বেশি শর্টেজ দেখা দেবে এবং তার জায়গা নেবে 1030 এর মতো গ্রাফিক্স কার্ড, যেগুলো আমি একদমই রিকমেন্ড করি না। আমি বলি ওর থেকে এপিইউ কিনে নেওয়া ভালো। সেই জন্য আমি বর্তমানে কিন্তু মার্কেটে বেশি এপিইউকে সাজেস্ট করি, যেমন 3200G বা 3400G, এগুলোকে বেশি সাজেস্ট করি। কারণ বর্তমানে গ্রাফিক্স কার্ড বলতে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো রয়েছে GT 1030, GT 710, এইগুলোর মতো গ্রাফিক্স কার্ড, যেগুলোকে আমি গ্রাফিক্স কার্ডের পর্যায়ে ধরি না, যেগুলোকে আমি গ্রাফিক্স কার্ড বলে মনে করি না। এগুলো জাস্ট ডিসপ্লে আনার জন্য কিছু জিপিইউ বলে, নর্মাল জিপিইউ বলে আমি ধরি। এগুলোকে গ্রাফিক্স কার্ড প্রপারলি বলা যায় না, যেগুলো আপনাদের প্রপার গেমিং বা ভিডিও এডিটিংয়ের মজা দেবে, যেটা নর্মালি শুরু হয় বর্তমান সময়ে 1050 Ti এর থেকে মিনিমাম। সেক্ষেত্রে এইসব গ্রাফিক্স কার্ড, মিড টায়ারের যেসব গ্রাফিক্স কার্ড, সেগুলো তো পাওয়া যাবেই না। এমনকি হাই এন্ড যে RTX সিরিজের গ্রাফিক্স কার্ড, হয়তো RTX 3090 আপনি বাজারে পেতে পারেন, কিন্তু তার যে দাম হবে সেটা কেনার আমাদের কাছে, নর্মাল যারা গেমার বা ভিডিও এডিটার রয়েছে তাদের কাছে সামর্থ্য নেই। যেগুলো আমরা পাবো না সেগুলো হচ্ছে মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ড, এমনকি মিড টু হাই রেঞ্জের যেসব গ্রাফিক্স কার্ড, যেমন রয়েছে 3060 Ti, যেসব গ্রাফিক্স কার্ডগুলো বর্তমানে বাজারে লঞ্চ হচ্ছে সেগুলোও কিন্তু আমরা পাবো না। তার ফলে কী হবে, বাজারে একটা কিন্তু হিউজ শর্টেজ আরও ক্রিয়েট হতে থাকবে এবং আমার মনে হয় 2022-এর পরে এই গ্রাফিক্স কার্ডের মার্কেটটা কিছুটা হলেও স্যাচুরেটেড হতে পারে, কিছুটা হলেও নর্মাল হতে পারে। কারণ বড় বড় যেসব কোম্পানি সেগুলো এরকমই মনে করে। আমার এটা পার্সোনালি মনে হয়, এটা হতেও পারে, নাও হতে পারে। তবে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি গ্রাফিক্স কার্ডের প্রাইস নর্মাল হয়ে যাবে, গ্রাফিক্স কার্ড আমরা মার্কেটে পেয়ে যাব। যদি পেয়ে যাই, যদি কোনো ধরনের নিউজ এসে থাকে, সবার আগে দ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন খবর। সেজন্য মেক শিওর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এছাড়াও বেল আইকনটা জোরে প্রেস করে নেবেন। তাছাড়াও আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।